সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। এই করোনার এই দুর্যোগকালে সবাই বাড়িতেই আছো, নিজে নিরাপদ থাকছো এবং সকলকে নিরাপদে রাখছো। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব আমাদের প্রশ্নের 8 নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটি হলো প্রোনাউন রেফারেন্স। সেই বিষয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করার জন্য এসেছি। প্রোনাউন, আমরা জানি প্রোনাউন কাকে বলে। সাবজেক্টের পরিবর্তে, নাউনের পরিবর্তে যা বসে তাকে প্রোনাউন বলে। প্রোনাউন রেফারেন্সিংয়ের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে প্রোনাউনের ক্লাসিফিকেশন সম্পর্কে জানা দরকার। আমরা জানি প্রোনাউন মোট 8 প্রকার। এখানে আমি দেখো 8 প্রকারের নাম লিখেছি। প্রথমে রয়েছে পার্সোনাল প্রোনাউন, তারপর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন। এই প্রত্যেক প্রকার প্রোনাউনের ব্যবহার আমাদের এই প্রশ্নটিতে আসতে পারে। সেই জন্য আমাদেরকে এই প্রত্যেকটি প্রোনাউন সম্পর্কে আসলে ভালোভাবে জানতে হবে। প্রত্যেকটি প্রোনাউনের আমরা এখানে উদাহরণ আলাদা করে লিখেছি তোমাদের সুবিধার্থে। দেখো, পার্সোনাল প্রোনাউন যেটি ব্যক্তির পরিবর্তে বসছে, এখানে আই, ইউ, হি, দে, অন্য সকল প্রোনাউন যেগুলো সাবজেক্টের পরিবর্তে বসে সেগুলোকে বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এরপরে রয়েছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যে প্রোনাউন দ্বারা প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। যেমন ইজ, আইদার, নাইদার, প্রত্যেককে আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে। এরপরে রয়েছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ক্ষেত্রে উদাহরণ হলো দিস, সাচ, দ্যাট। এরপরে রয়েছে ইন্টারোগেটিভ প্রোনাউন, যেটা আমরা দেখতে পাচ্ছি হু, হোয়াট, হুইচ, যে প্রোনাউনগুলো দিয়ে প্রশ্ন করা হচ্ছে এবং প্রোনাউনের পরিবর্তে বসছে এবং প্রশ্ন করা হচ্ছে, সেটাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হচ্ছে। এরপর আছে ইনডিফিনিট প্রোনাউন। অনির্দিষ্টভাবে কোনো কিছুকে যখন বোঝানো হয় সেক্ষেত্রে ইনডিফিনিট প্রোনাউন ব্যবহার করা হয়। এখানে আছে ওয়ান, এনি, সাম, কেউ একজন, যেটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, সেটা এরকম হলো ইনডিফিনিট প্রোনাউন। এরপরে আছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনও উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি হু, হুইচ, হোয়াট, যেটি ইন্টারোগেটিভ প্রোনাউনে ছিল সে একই জিনিসই কিন্তু রিলেটিভ প্রোনাউনে হিসেবে ব্যবহৃত হয়। এটি সাধারণত বাক্যের মাঝখানে বসে পূর্ববর্তী নাউনের সাথে সম্পর্ক স্থাপন করে। এরপরে রয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণ হয়ে আছে হলো মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, সব সেলফযুক্ত যে প্রোনাউনগুলো রয়েছে সেগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। এছাড়াও রয়েছে রেসিপ্রোকাল প্রোনাউন। এটি দুইটি উদাহরণ এখানে দেওয়া আছে, ইচ আদার এবং ওয়ান অ্যানাদার। এখন আমরা দেখব এই প্রশ্নটি পরীক্ষার খাতায় কীভাবে আমাদেরকে করতে হবে। এখন প্রশ্নে আমাদেরকে আমার প্রশ্নটি যেভাবে থাকবে সেটি আমি এখানে লিখেছি। দেখো, আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সেস ইন দ্য ফলোয়িং প্যারাগ্রাফ, হোয়ার নেসেসারি রিরাইট দ্য সেন্টেন্সেস সো দ্যাট অল প্রোনাউন রেফারেন্সেস আর ক্লিয়ার। এই প্রশ্নটি থাকবে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে। এটি এমন একটি প্রশ্ন যেটি তোমাদেরকে কিন্তু পুরো প্যাসেজটি খাতায় তুলতে হবে। এছাড়া অন্যান্য যে প্রশ্নগুলো রয়েছে, বেশিরভাগ প্রশ্নে আমরা জানি যে 10টি অপশন থাকে এবং ABCD করে আমরা উত্তরগুলো লিখে ফেলি। কিন্তু প্রোনাউন রেফারেন্সিংয়ের ক্ষেত্রে কিছুটা জটিলতা আছে। তোমাদেরকে পুরো প্রশ্নটি খাতায় আসলে তুলতে হবে এবং এখানে কোনো ABCD থাকবে না। তোমাকে 2টা কাজ করতে হবে। প্রোনাউন রেফারেন্সিং আমরা কিন্তু 5টি সঠিক উত্তর লিখলেই আমরা 5 মার্ক পাবো, যেখানে অন্যান্য প্রশ্নে 10টি লিখে আমরা 5 মার্ক পাই। তো এখানে 5টিতে 5 মার্ক হওয়ার একটা কারণ হতে পারে এটাই যে প্রশ্নে যে আনক্লিয়ার প্রোনাউনগুলো থাকবে সেটি খুঁজে বের করাও তোমার পরীক্ষারই একটি অংশ। তোমাকে এখানে অনেকগুলো আসলে প্রোনাউন দেওয়া থাকবে, একটি প্যাসেজে অনেক প্রোনাউন থাকে। তোমাদেরকে খুব মনোযোগের সাথে প্রশ্নটি পড়তে হবে এবং পড়ে কোন প্রোনাউনটি আনক্লিয়ার সেটি তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তোমার কাছে যে প্রোনাউনগুলো আনক্লিয়ার মনে হচ্ছে সেই প্রোনাউনগুলোকে তুমি আগে আইডেন্টিফাই করে নিবে যে এই 5টি প্রোনাউনের সমস্যা রয়েছে যেগুলো আমাকে ক্লিয়ার করতে হবে। এটি করার পরে তারপরে তোমাকে চিন্তা করতে হবে যে ওটি আনক্লিয়ার প্রোনাউন, ওটাকে কীভাবে ক্লিয়ার করতে হবে। আমরা প্রোনাউন রেফারেন্সিংয়ের ক্ষেত্রে 2 ধরনের সমস্যা আসলে দেওয়া থাকে। এক, যে প্রোনাউনটি কোন নাউনের পরিবর্তে বসানো হয়েছে। দেখবে যে একটি সেন্টেন্সে 2-3টি নাউন রয়েছে, সেখানে হয়তো দেওয়া আছে রহিম এবং করিম, দেওয়া আছে তোমার হি, পরবর্তী বাক্যে দেওয়া আছে হি। তাহলে হি শব্দটি রহিম নাকি করিম, কার পরিবর্তে বসেছে, সঠিক নাউনটি এখানে ক্লিয়ার করে বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে ওই হি শব্দটিকে উঠিয়ে দিয়ে যদি সেটা রহিমকে বোঝায় রহিম, যদি করিমকে বোঝায় করিম, এভাবে ক্লিয়ার করতে হবে। আবার আরেকটি সমস্যাও দেওয়া থাকে যে তোমার সাবজেক্টের সাথে প্রোনাউনের কোনো মিল নেই। হয়তো দেওয়া আছে মাই মাদার ইজ এ গুড উম্যান, হি অলওয়েজ টেক কেয়ার অফ মি। তাহলে মাদারের সাথে এখানে হি ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা জানি যে মাদারের সাথে এখানে অবশ্যই হি হওয়ার কোনো সুযোগ নেই। এটি যেহেতু
মহিলা, তাদের এখানে ব্যবহার করতে হবে হলো শি। তার এই দুই ধরনের সমস্যা আমাদের প্রশ্নে থাকবে। আরেকটি বিষয়ও তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রশ্নে সাধারণত যে ফরম্যাটের প্রোনাউনটি দেওয়া থাকবে, আমরা জানি যে কেস 3 প্রকার: নমিনেটিভ কেস, পজিটিভ কেস এবং অবজেক্টিভ কেস। যে অপশনটি দেওয়া থাকবে প্রশ্নে, সেটিরই কিন্তু সঠিক ফর্ম সাধারণত হয়। ধরো প্রশ্নের ভুল দেওয়া আছে হি, তাহলে সেটা কিন্তু সঠিক উত্তর শি বা অন্য কিছুই হবে। যদি পজিটিভ কেসে কোনো ভুল দেওয়া থাকে, ধরো দেয়ার, দেখবি যে যখন তুমি সঠিক করছো সেটারও কিন্তু পজিটিভ ফর্মটি তোমাকে প্রশ্নপত্রে আসবে। এটা কিন্তু সবসময় মাথা রাখতে হবে যে প্রশ্নে কোন কেসের ভুলটি দেওয়া আছে সেই কেসেরই কিন্তু সঠিক উত্তরটি তোমাদেরকে লিখতে হবে। এখানে আমি উদাহরণস্বরূপ 2টি বাক্য নিয়ে এসেছি, আমি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে এক্সাম্পল হিসেবে 1 নম্বর বাক্যে বলা হচ্ছে, দ্য ডুয়ার্ফস মেড দ্য ম্যাজিক কার্পেটস ফর দ্য মোনার্কস বিকজ দে লাইক দেম। এই বাক্যটিতে এখানে 2টি প্রোনাউন রয়েছে, দে এবং দেম। কিন্তু এখানে যদি আমরা নাউনের ক্ষেত্রে চিন্তা করি, এখানে ডুয়ার্ফ রয়েছে, ডুয়ার্ফস মানে হলো তোমার বামনরা, ম্যাজিক কার্পেটস রয়েছে তার মানে জাদুর কার্পেট, এছাড়াও রয়েছে মোনার্কস মানে রাজারা। তাহলে এই যে এখানে দে এবং দেম, এখানে কোনটা কাকে বোঝাচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার করে বলা নেই। তাহলে তোমাদেরকে সেটি বুঝতে হবে যে এখানে প্রোনাউনটি আনক্লিয়ার রয়েছে এবং সেটি তোমার নাউন অনুযায়ী, সঠিক নাউন অনুযায়ী সেটি তোমাদেরকে পরীক্ষার খাতায় ঠিক করতে হবে। 2 নম্বর বাক্যটি দেখো, ওয়ান্স দেয়ার লিভড এ ল্যান্ডলর্ড হু ওয়াজ অলওয়েজ প্রাউড অফ দেয়ার ব্লু ব্লাড, দে ডিড নট লাইক হিজ টেন্যান্টস অ্যাট অল। এই বাক্যে বলা হচ্ছে যে একদা একজন জমিদার ছিল যে সবসময় তার আভিজাত্য নিয়ে কি গর্বিত ছিল। তাহলে এইখানে দেখো, ওয়ান্স দেয়ার লিভড এ ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ডের পরিবর্তে এখানে হু বসেছে, রিলেটিভ প্রোনাউন, এটি কিন্তু সঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। তাহলে বাক্যটি যখন পড়ে আমরা দেখছি, এইখানে রয়েছে দেখো, হু ওয়াজ অলওয়েজ প্রাউড অফ দেয়ার, এখানে সিঙ্গুলার থেকে এখানে হয়ে গেল প্লুরাল। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এই প্রোনাউনটি আনক্লিয়ার রয়েছে, এটিকে আমাকে সঠিক করতে হবে। তাহলে এই যে একটু আগে আমি বললাম যে কেসের থাকবে সাধারণত সেই কেসেই সঠিক উত্তর হয়। তাহলে এখানে দেয়ার পজিটিভ কেস রয়েছে, তাহলে ল্যান্ডলর্ডের পরিবর্তে আসবে হি, হি থেকে সঠিক উত্তরটি আসবে হিজ। তাহলে পরীক্ষার খাতায় আমাদেরকে আর দেয়ার শব্দটি লেখারই দরকার নেই, এখানে আমরা হিজ ব্যবহার করব। পরীক্ষার খাতায় এখানে তুমি আগে আন্ডারলাইন করবে এবং সঠিক উত্তরটি শুধু লিখতে হবে। দ্বিতীয় বাক্যে বলছে দেখো, দে ডিড নট লাইক হিজ টেন্যান্টস অ্যাট অল। এখানে এই দে দ্বারা বোঝা যাচ্ছে যে প্রথমের কিন্তু ল্যান্ডলর্ডের কথাই বলা হচ্ছে। আমাদেরকে খুব মনোযোগ সহকারে আসলে প্রত্যেকটা লাইনই পড়তে হবে, পূর্ববর্তী লাইনগুলোকেও মাথায় রাখতে হবে। এখানে যেহেতু দে শব্দটি ব্যবহার করা হচ্ছে এবং এর অর্থ হলো যে তারা তাদের কৃষকদেরকে একদমই পছন্দ করতো না, এখানে বাক্যের সাবজেক্ট হিসেবে অবশ্যই ল্যান্ডলর্ডকে বোঝাচ্ছে। এবং আবার ওইখানে যেহেতু সিঙ্গুলার রয়েছে, এখানে প্লুরাল, তার মানে এখানে এটি ঠিক নাই, এটা আমাদেরকে ঠিক করতে হবে। তাই ল্যান্ডলর্ডের পরিবর্তে অবশ্যই আমাদেরকে বসাতে হবে হলো হি। এইভাবে আমাদেরকে ভালোভাবে প্রশ্নগুলো পড়ে তারপরে আমাদেরকে ওটা সঠিক করতে হবে। আমি এরপরে একটি প্যাসেজ তুলব, প্যাসেজটি তুলে সেটি আমরা সলভ করার চেষ্টা করব। স্টুডেন্ট, এখানে আমি একটি প্যাসেজ তুলেছি, এখন আমরা এটা সলভ করার চেষ্টা করব। তোমরাও ভালো করে বোঝার চেষ্টা করো এবং তোমরাও আমার সাথে সাথে ভুলগুলো বের করার চেষ্টা করবে। দেখো, প্যাসেজটি আগে আমি পড়ছি। মিস্টার রবার্টসন ইজ এ লয়ার. He does not like people which talk too much. He herself likes to speak very little. He does not have a beard, but he has an enormous moustache, of whom he is very proud. He says it makes him look important. He is in his 50s and loves to eat, but he does not eat too much because it creates various complications in our body. He is a serious person, but sometimes he can make you laugh. এখানে এই প্যাসেজটি আগে যদি আমরা ভালো করে পড়ি তাহলে আমরা দেখবো যে এখানে অনেকগুলো আসলে প্রোনাউন রয়েছে। আমরা একটু বোঝার চেষ্টা করি যে কোথায় আসলে আনক্লিয়ার প্রোনাউনগুলো রয়েছে। দেখো, মিস্টার রবার্টসন ইজ এ লয়ার. হি ডাজ নট লাইক পিপল হুইচ, এখানে দেওয়া আছে হুইচ। এই যে এই হুইচ, এই প্রোনাউনটি কিন্তু আমরা জানি যে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয় না, এটি সাধারণত বস্তু, ইতর প্রাণী এই ধরনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এখানে নাউন রয়েছে হি ডাজ নট লাইক পিপুল, তাহলে পিপুলের পরিবর্তে এখানে কোনোভাবেই হুইচ হওয়ার সম্ভাবনা নেই। এখানে আমাদের যে রিলেটিভ প্রোনাউন সেটি ব্যবহার করতে হবে, সেটি হলো হু। আমরা হুইচটি এখানে তার
তাহলে আর লিখবো না, এখানে আমরা সঠিক প্রোনাউনটি লিখবো, সেটি হলো হু। হু টক টু মাচ, হি হারসেলফ লাইক টু স্পিক ভেরি লিটল। এখানে নিশ্চয়ই তোমরা ভুলটি নিশ্চয়ই তোমাদের চোখে পড়ে গেছে, কারণ এখানে মেজর একটি মিস্টেক রয়েছে। এখানে হি এর পরে দেওয়া আছে হারসেলফ। এখানে যে রিফ্লেক্সিভ প্রোনাউনটি ব্যবহার করা হয়েছে এটি কখনোই হি এর সাথে হওয়ার কথা নয়। কাজেই এখানে আমরা হি এর সাথে আমরা কোনটি বসাবো বলো তো? এখানে আমরা বসাবো হলো হি হিমসেলফ, রাইট। হি হিমসেলফ লাইকস টু স্পিক ভেরি লিটল। হি ডাজ নট হ্যাভ এ বিয়ার্ড বাট হি হ্যাজ অ্যান এনর্মাস মুস্টাচ অফ হুম হি ইজ ভেরি প্রাউড। এই বাক্যটিতে কোনো ভুল চোখে পড়ছে কিনা ভালো করে যদি আমরা পড়ি তাহলে আবারও আমরা দেখব যে এইখানে বলা হচ্ছে যে তার দাড়ি নেই, কিন্তু তার একটি গোঁফ রয়েছে যেটা নিয়ে সে খুবই গর্বিত। অফ হুম, যেটাকে নিয়ে তার মানে বোঝাচ্ছে অফ হুম। সমস্যাটা কিন্তু এখানে রয়েছে। হুম শব্দটি আমরা জানি যে ব্যক্তির ক্ষেত্রে এই প্রোনাউনটি ব্যবহার করা হয়। এখানে বলা হচ্ছে হলো দাড়ি এবং গোঁফের কথা, কাজে এখানে হুম হওয়ার কোনো সুযোগ নেই। এখানে তাহলে আমরা কোন প্রোনাউনটি বসাবো? এখানে আবারও আমরা যে প্রথমে যে ভুলটি ছিল হুইচ ছিল, হুইচের পরিবর্তে হুম, এখানে আবার হুমের পরিবর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বসাতে হবে হুইচ। তাহলে অফ হুইচ হি ইজ ভেরি প্রাউড। পরের বাক্যটি দেখো, হি সেজ ইট মেক্স হিম লুক ইম্পর্টেন্ট। এই বাক্যটিতে ক্লিয়ারই মনে হচ্ছে হয়তো বা তোমাদের কাছে যে এটা ঠিক আছে, সে মনে করে এটা তাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখায়, কিন্তু এইখানে যে ইট রয়েছে এখানে আমরা বলেছিলাম যে প্রোনাউনটি আসলে কোন নাউনকে নির্দেশ করে সে ওখানে সমস্যা থাকতে পারে। এর প্রথম বাক্যে আমরা যদি ভালো আমরা পড়েছি, আমরা দেখেছি যে সেখানে দাড়ি এবং গোঁফ দুটোর কথাই লেখা আছে, কোনটাকে নিয়ে সে আসলে গর্বিত। প্রথম বাক্যটা বাংলা যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে হবে যে দেখো তার কিন্তু দাড়ি নেই, কিন্তু তার একটি গোঁফ রয়েছে বড় সড়ো, যেটাকে নিয়ে সে গর্বিত। হি সেজ ইট মেক্স হিম লুক ইম্পর্টেন্ট। তাহলে এখানে কোনটার কথা বলা হচ্ছে? পরিষ্কার বোঝা যাচ্ছে তার যেহেতু দাড়ি নেই, তাহলে তার একটি বড় সড়ো গোঁফ রয়েছে এবং যেটাকে সে পছন্দ করে, তাহলে অবশ্যই ইট দ্বারা সেটির কথাই বোঝানো হচ্ছে। তাহলে এই ধরনের প্রোনাউন যখন থাকবে, সঠিক নাউনটি উল্লেখ করা নেই, তখন আমাদের কিন্তু সেই জায়গায় প্রোনাউনটি সঠিক করতে হবে না, প্রোনাউনটি কোন নাউনের পরিবর্তে বসেছে সেই নাউনটিকে আমাদেরকে লিখে দিতে হবে। তাহলে এখানে ইটটা উঠে যাচ্ছে এবং এখানে বাক্য থেকে যেহেতু বোঝা যাচ্ছে যে এটি মুস্টাসের কথা বলছে, আমাদেরকে সেটি লিখতে হবে। এরপরে দেখো, হি ইজ ইন হিজ 50s অ্যান্ড লাভস টু ইট। তার বয়স হলো 50-এর ঘরে এবং সে খেতে পছন্দ করে, বাট হি ডাজ নট ইট টু মাচ, কিন্তু সে খুব বেশি খায় না, বিকজ ইট ক্রিয়েটস ভেরিয়াস কমপ্লিকেশনস ইন আওয়ার বডি। এখন এই বাক্যটি যদি আমরা পড়ি তাহলে দেখো এখানে কোথায় ভুল আছে। আমরা খেয়াল করে যদি দেখি যে এখানে সে বেশি খেতে পছন্দ করে না, কারণ এই বাক্যটি বাংলা যদি করি যে সে বেশি খেতে পছন্দ করে না কারণ এটি আমাদের শরীরে নানা রকম সমস্যা তৈরি করে। তাহলে এখানে এই যে ইটটি রয়েছে, এই ইটটি কিন্তু এখানে পরিষ্কারভাবে দেওয়া নাই যে ইটটি কী, কোনটা আমাদের শরীরের কমপ্লিকেশন তৈরি করছে। তাহলে বাক্যটি যখন আমরা পড়ছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে বেশি খেতে পছন্দ করে না, ডাজ নট ইট টু মাচ। সে বেশি খেতে পছন্দ করে না, এই জিনিসটা তার শরীরে ক্ষতি করে। তাহলে এখানে কিন্তু ইটটি কোন নাউনের পরিবর্তে বসেছে সেটি ক্লিয়ার করা নাই। তাহলে আমাদেরকে এই সেন্টেন্সটা বুঝে একটি নাউন আমাদেরকে তৈরি করে দিতে হবে যাতে এটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? টু মাচ ইটিং, এটাকে আমরা লিখতে পারি যে টু মাচ ইটিং লিখতে পারি, অথবা একটা সুন্দর ইংলিশ রয়েছে বেশি খাওয়া, সেটা হলো ওভার ইটিং, সেটি লিখলেও কিন্তু ভালো হবে। এখানে যদি আমরা লিখি ওভার ইটিং, তাহলে কি হলো দেখো, বাট হি ডাজ নট ইট টু মাচ বিকজ ওভার ইটিং ক্রিয়েটস ভেরিয়াস কমপ্লিকেশনস ইন আওয়ার বডি। এরপরে শেষের লাইনটি যদি আমরা দেখি, হি ইজ সিরিয়াস পারসন বাট সামটাইমস হি ক্যান মেক ইউ লাভ। এখানে অন্য কোথাও কিন্তু সেকেন্ড পার্সনে কোনো উল্লেখ নেই, এটি স্বাভাবিকভাবেই আমাদেরকে সকলকে জানানোর জন্য এই প্যাসেজটি কিন্তু এখানে বলা হয়েছে। এখানে হঠাৎ করে চলে আসলো হলো ইউ। তাহলে এখানে ইউ, এখানে যেহেতু অন্য কোথাও আগে ইউ এর কথা উল্লেখ নাই, তোমার সাথে কথা বলছে, তাহলে এখানে আর ইউ সেকেন্ড পার্সন হঠাৎ করে আসার কোনো সুযোগ নাই। তাহলে এই জন্য এখানে আমরা এটিকে সেকেন্ড পার্সন না করে এটি সবার জন্য উন্মুক্ত করে দিব। এখানে আমরা থার্ড পার্সন ইউজ করতে পারি, তাহলে হি ক্যান মেক আদার্স, হি ক্যান মেক আদার্স লাভ। এখন আরেকটি প্রশ্ন তোমাদের আসতে পারে যে এখানে আওয়ার ছিল, আওয়ারটি কেন আমরা করলাম না?
আওয়ারটি দেখো বেশি খাবার খাওয়া সকলের জন্যই ক্ষতিকর, এখানে আসলে সবাইকে ইনক্লুড করলে এখানে কোনো সমস্যা নেই, এটা সকলের জন্যই প্রযোজ্য। কিন্তু যেহেতু এখানে ইউ নিয়ার কোনো কথা উল্লেখ করা নেই, এখানে এই জন্য ইউ দেওয়াটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, এই জন্য আমরা এখানে ইউটাকে উঠিয়ে দিয়ে এখানে আমরা বসালাম হলো আদার্স। তাহলে এইভাবে তোমরা প্রশ্নটি কিন্তু এভাবেই তোমরা করবে, প্রত্যেকটা ভুল উত্তরের নিচে আন্ডারলাইন করে সঠিক উত্তরটি সেখানে লিখবে। অনেক সময় আমরা করি কি, প্রশ্নটি উত্তর না লিখে নিচে শুধু শুধু ABCD করে আমরা লিখে দিয়ে যাই, অথবা 5টি উত্তর লিখে রাখি, তাহলে কোথায় কোন প্রোনাউনটি তুমি সঠিক করেছো সেই বিষয়টি কিন্তু আনক্লিয়ার থেকে যায়। এটিকে ক্লিয়ার করার জন্য অবশ্যই প্রশ্নেই তোমাকে আনক্লিয়ার প্রোনাউনের নিচে আন্ডারলাইন করতে হবে এবং সেখানেই তোমাকে উত্তরটি লিখতে হবে, যাতে টিচার বুঝতে পারে তুমি সঠিক উত্তরটি লিখেছো। এই বিষয়ে অবশ্যই আমাদেরকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে। এখন আমি তোমাদের জন্য আরেকটি প্যাসেজ লিখেছি, এটি তোমাদের এক্সারসাইজ, তোমরাও আমার সাথে করো এবং সঠিক উত্তরটি খুঁজে বের করে লিখে ফেলো। আমি আগে প্যাসেজটি পড়ছি, দেখো। One day, two goats started at the same moment from the opposite end of the bridge. Now it was wide enough to allow only one person to cross at a time. He met at the middle of the bridge. Neither of them would give way to him to cross the bridge. He locked horns and fought so fiercely that he both fell into the torrent below and get drowned. এখানে দুটি ছাগলের গল্প বলা হয়েছে। আমরা জানি যে অনেক গল্পে হলো সাধারণত প্রাণীদের ক্ষেত্রে ইট ব্যবহার করা হয়, তবে কোনো গল্পে যদি প্রথম থেকে প্রাণীদের বিষয়ে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে হি বা সি ব্যবহার করা হয়, তখন তোমাদেরকে কিন্তু সেটি ব্যবহার করতে হবে। তাহলে আমরা প্যাসেজটি যদি এখানে আগে আমাদের বাংলা বুঝে নেওয়াটা জরুরি, আমরা সেটি আগে করি। তাহলে একদিন দুইটি ছাগল একই সময়ে একটি ব্রিজের দুই পাশ দিয়ে পার হচ্ছিল। Now it was wide enough to allow only one person to cross at a time. এখন এটি প্রসারতা শুধু একজনকেই পার হয়ে যাওয়ার মতো ছিল। তাহলে এখানে কোথায় আমরা আনক্লিয়ার প্রোনাউনটি পাচ্ছি? দেখো এখানে যে ইট প্রোনাউনটি ব্যবহার করা হয়েছে, এটি আসলে কিসের পরিবর্তে ব্যবহার হয়েছে বোঝা যাচ্ছে না। এটি ছাগলের ক্ষেত্রে হতে পারে, ব্রিজের ক্ষেত্রে হতে পারে, কাজেই এটি আমাদেরকে ক্লিয়ার করতে হবে। যখন আমরা বাক্যটি করছি তখন কিন্তু বোঝা যাচ্ছে যে নাও ইট ওয়াজ ওয়াইড এনাফ টু অ্যালাউ অনলি ওয়ান পার্সন টু ক্রস অ্যাট এ টাইম। তাহলে কোন জিনিসটা একবারে একজনই শুধু পার হতে পারে, তার মানে বোঝা যাচ্ছে যে এটি ব্রিজের কথা বলা হচ্ছে। তাহলে নাও দ্য ব্রিজ, এখানে আমরা লিখতে পারি দ্য ব্রিজ। নাও দ্য ব্রিজ was wide enough to allow only one person to cross at a time. He met at the middle of the bridge. এখানে দেখো যে প্রোনাউনটি ব্যবহার করা হয়েছে হি, দুইটি ছাগলের কথা বলা হচ্ছে, যে এখানে সেন্টেন্সটি বাংলা করে বোঝা যাচ্ছে যে তারা একটা সময় ব্রিজের মাঝখানে দুজনের সাক্ষাৎ হয়ে গেল। তাই দুইজন ব্যক্তি যখন আছে, দুইটি ছাগল, সেখানে হি হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি বোথ অফ দেম লিখতে পারি, অথবা দে, both of the boat লিখতে পারি অথবা they met at the middle of the bridge at the bridge। তারপর বলছে neither of them would give way to him to cross the bridge। দুইটি ছাগলের কেউই একে অপরকে জায়গা দিচ্ছিল না ব্রিজটি পার হওয়ার জন্য। তাহলে এখানে দেখো একে অপরকে, আমরা যখন বাংলায় বললাম যে একে অপরকে কেউই কিন্তু জায়গা দিচ্ছিল না, তাহলে একে অপরকে কোন প্রোনাউনটি এখানে ব্যবহার হতে পারে? আমরা প্রথমে এক্সাম্পলে তোমাদেরকে দেখিয়েছিলাম রেসিপ্রোকাল প্রোনাউনের ক্ষেত্রে একে অন্যকে, সেটা প্রোনাউন একটা আছে, সেটা কি বলো তো? সেটা হলো ইচ আদার। সেটি আমরা এখানে ব্যবহার করতে পারি। তাহলে নাইদার অফ দেম গিভ ওয়ে টু ইচ আদার টু ক্রস দ্য ব্রিজ। হি লকড হর্ন অ্যান্ড ফট সো ফিয়ার্সলি। তাহলে একে অপরকে জায়গা না দেওয়ায় দুজনের ভিতরেই খুব মারাত্মক সংঘর্ষ শুরু হলো, তাই দুইজনের ভিতরেই। তাহলে এখানে আবারও দেখো সিঙ্গুলার প্রোনাউনটি দেওয়া রয়েছে, আমরা সিঙ্গুলার প্রোনাউনটি আর এখানে ব্যবহার করতে পারছি না, যেহেতু দুজনের ভিতর যুদ্ধ বেঁধে গেল। তাহলে এখানে হিটি উঠায় দিয়ে, হি আমাদের আনক্লিয়ার প্রোনাউন রয়েছে, এটি আমরা উঠিয়ে দিয়ে এখানে আমরা দিয়ে দিতে পারি। তাহলে দে লকড হর্ন অ্যান্ড ফট সো ফিয়ার্সলি দ্যাট হি বোথ ফেল ইনটু দ্য টোরেন্ট বিলো অ্যান্ড গেট ড্রাউন্ড। তো দুইজনের যখন সংঘর্ষ শুরু হয়ে গেল, তারা দুইজনেই কিন্তু, আমরা যখন বাক্যটি পড়ছি তারা দুইজনেই পড়ে গেল, কোনো একটি নয়। তাহলে এখানে আবার আনক্লিয়ার প্রোনাউন কোথায় আছে বলো তো? হ্যাঁ, এইটি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? দ্যাট দে বোথ। তাহলে এখানে যেহেতু সিঙ্গুলার আছে প্রোনাউন, এটা সিঙ্গুলার হবে না, প্লুরাল সাবজেক্টের জন্য প্লুরাল প্রোনাউন। তাহলে দে, এখানে আমরা দে ব্যবহার করলাম। দে বোথ ফেল ইনটু দ্য টোরেন্ট বিলো অ্যান্ড গেট ড্রাউন্ড। তাহলে এখানে আমরা এই যে 5টি ভুল আমরা বের করলাম, আমরা এখানে আন্ডারলাইন করে দিব। তাহলে প্রথমে আমরা
এখানে একটি করেছিলাম, তারপরে আমরা করলাম হলো এখানে একটি দে, আর দে লকড হর্ন। এখানে প্রত্যেকটি ক্ষেত্রে আসলে একই প্রণালী এসেছে। আমরা এখানে কোথাও যদি দে আমরা গোট আমরা ইউজ করতে পারি, সেটাও সমস্যা নেই, নাউনটা আমরা উল্লেখ করে দিতে পারি। তাহলে এইভাবে আমরা যখন প্রশ্ন করব তখন অবশ্যই আমরা নিচে আন্ডারলাইন করে সেটিকে আমরা ক্লিয়ার করে দিব। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি আজকের এই আলোচনার বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কাজ হবে বাসায় বসে প্র্যাকটিস করা। তোমরা যত প্র্যাকটিস করবে তত বিষয়টি কিন্তু তোমাদের আয়ত্তের ভিতরে চলে আসবে। তোমরা বোর্ড কোশ্চেন যেগুলো আছে সেগুলো সলভ করতে পারো। এছাড়াও প্রতিদিনই এটাকে একটা দুইটা করে তুমি সলভ করবে এবং সেটাকে দেখবে তুমি ঠিকমতো করতে পারছো কিনা। প্র্যাকটিস যত করবে তত ক্লিয়ার হবে, এবং এটির সাথে অন্যান্য যে পড়াগুলো আছে সেগুলো তোমরা ভালোভাবে করবে, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাতে পারো। আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো এবং তোমরা এই বিষয়ে আরও যত্নশীল হবে। তোমরা সকলেই ভালো থাকো এবং তোমাদের জন্য আবারও অনেক শুভকামনা থাকো। আজকের মতো এখানেই শেষ করছি।